অলৌকিক নাকি ভৌতিক, ঠিক কোনটা বলবে এই ঘটনাগুলোকে? এই ঘটনাগুলোর সাথে যিনি জড়িয়ে আছেন তিনি দেবতা নাকি অপদেবতা, সেটাও তোমরা শোনার পরই না হয় আমাকে জানিও। ওই দোতলার ঘরে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের যে ঘটনাটা শোনাবো সেটা আমারই এক বন্ধুর থেকে শোনা, তার নিজের মায়ের সাথে ওরই মাসির বাড়িতে ঘটা সত্যি ঘটনা। আর আজ আমি তোমাদের একটা নয় দুটো ঘটনা শোনাবো, ওই মাসির বাড়িতেই ঘটা। কিন্তু এই ঘটনাগুলো আমার চ্যানেলের অন্যান্য বলা ভুতুড়ে ঘটনাগুলোর থেকে একটু অন্যরকম। এই ঘটনাগুলোকে ঠিক কোন পর্যায়ে ফেলা যায় সেটা তোমরাই নয় শোনার পর ঠিক করে নিও। অলৌকিক নাকি ভৌতিক, ঠিক কোনটা বলবে এই ঘটনাগুলোকে? এই ঘটনাগুলোর সাথে যিনি জড়িয়ে আছেন তিনি দেবতা নাকি অপদেবতা, সেটাও তোমরা শোনার পরই না হয় আমাকে জানিও। আর আমি ঠিক কী ভাবছি সেটাও জানাবো ঘটনার শেষে। তবে এই ঘটনাগুলো শোনার পর তোমরা অনেকেই যে এটার সাথে মিল খুঁজে পাবে, এরকম অনেকের বাড়িতেই যে হয়েছে এটা আমি নিশ্চিত। চলো তাহলে শুরু করা যাক। মাসিদের বাড়িতে বড় কালী ঠাকুর আছে, খুবই জাগ্রত কালীমা। প্রতি বছর কালী পুজোর সময় বিশাল ধুমধাম করে পুজো হয়। ওদের দোতলা বাড়ি, সামনে বড় উঠোন, পাশে বাগানও আছে। মেন রোড থেকে অনেকটাই ভিতরে, তাই সেরকম গাড়ি ঘোড়ার শব্দ একেবারে নেই বললেই চলে। রাস্তা ভালোই চওড়া, কিন্তু সাইকেল আর রিক্সা ছাড়া সেই রাস্তা দিয়ে আর সেরকম কিছু চলাচল করে না। ফলে আওয়াজ বলতে ওই পাখিদের কোলাহল, মাঝে মাঝে সাইকেলের কিরিং কিরিং বেল, আর নয়তো রিক্সার সেই ভেঁপু আওয়াজ, ব্যাস। আর রাতে একদমই নিস্তব্ধ, চুপচাপ, শুধু ঝিঝিদের ডাক। আচ্ছা, আমার বন্ধুর মাসি, তাই আমিও মাসি বলেই সম্বোধন করছি, কেমন? পুরো পাড়া থেকে লোক আসে সেই পুজো দেখতে। ভোগ নিবেদন হয়, বসে খাওয়ানো হয়। ফলে বুঝতেই পারছো এত বড় পুজোর জন্য বেশ কিছুদিন আগে থাকতেই আয়োজন শুরু করে দিতে হয়। কালী পুজোতে অনেক রকম নিয়ম আচার থাকে, যেইগুলো খুব ভালো করে মেনে পালন করতে হয়। তাই ওরা খুঁটিনাটি সব জোগাড় করা শুরু করে দিয়েছিল এক সপ্তাহ আগে থাকতেই। সেইবার পুজো একটু দেরিতে পড়েছিল, তাই কালী পুজো পড়েছিল সেই নভেম্বরের দিকে। তখন বেশ হালকা হালকা ঠান্ডার আভাসও চলে এসেছে শহরে। মাসির বাড়িতে থাকে মাসি, মেশো, তাদের ছেলে শুভ আর বৌমা ঈশা। তবে পুজোর জন্য তখন বাড়িতে অনেক লোক, প্রায় এক সপ্তাহ আগে থেকেই অনেক আত্মীয় স্বজন এসেছে ওদের হাতে হাতে সাহায্য করবার জন্য। আমার যে বন্ধু এই ঘটনাটা শুনিয়েছে আমাকে, ওর মাও ছিল তাদের মধ্যে। তাই বাড়ি পুরো জমজমাট, চারদিকে লোকজন, সবাই মায়ের পুজোর কাজে ব্যস্ত। কালী পুজো মানেই আলো। আসলে দীপাবলি নামটাই এসেছে আলো থেকে। দীপা মানে অনেক মাটির প্রদীপ, আর আবলি মানে শাড়ি, অনেকগুলো একসাথে একই লাইনে রাখা মাটির জ্বলন্ত দ্বীপ। এখান থেকেই নাম হয়েছে দীপাবলি। আসলে এই পুজো মানেই সমস্ত অন্ধকার মুছে আলোর আবির্ভাব। সব কালো মানে খারাপকে বিনাশ করে আলোর মানে ভালোর পথে এগিয়ে যাওয়া। তাই কালী পুজোতে বাড়িতে আলো দেওয়া তো একেবারে বাধ্যতামূলক। কালী পুজোর যত কাজ সব ওরা নিজেদের মধ্যে আগে থাকতেই ভাগাভাগি করে নিয়েছে, যাতে করতে সুবিধা হয়, কোনো কিছু মিস না হয়ে যায়। ওদের অত বড় বাড়ি, সামনে বড় উঠোন, সব জায়গায় আলো দিতে হবে, এ তো বেশ বড় কাজ। তাই ওরা ঠিক করলো এই কাজের জন্য দুজন তো লাগবেই, এবং এটার ভার পড়ল মাসির ছেলে শুভ আর আমার ওই বন্ধুর মায়ের উপর।
ওরা আগে থাকতেই সব আলো কিনে রেখেছিল, যেইগুলো পুরো বাড়িতে ঝোলাবে, একদম উপর থেকে নিচ অবধি। আচ্ছা, তোমাদের বলা হয়নি ওদের বাড়ির দোতলায় বড় মন্দির, তাতেই ওদের প্রতিষ্ঠান করা কালী মায়ের মূর্তি, সেটাই পুজো হয় প্রত্যেক বছর, এবং তার উপরে ছাদ, আর নিচে উঠোনে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, রান্নার ব্যবস্থা হয় প্যান্ডেল করে। মোটামুটি অনেক কাজই হয়ে এসেছে, এবার আলো লাগানোর কাজ শুরু হবে। প্রায় একটা দিন পুরো সেটাতেই চলে যাবে। কাল বাদে পরশুই কালী পুজো, ফলে আজ রাতের মধ্যে সমস্ত কিছু সেরে ফেলতে হবে। আমার ওই বন্ধুর মাটিকে আমি কাকিমা বলে সম্বোধন করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কাকিমা ভোর ভোর উঠে স্নান সেরে সমস্ত লিস্ট নিয়ে বসলো, কোথায় কোথায় কি কি লাইট লাগাতে হবে। তারপর শুভর হাতে হাতে আগে একদম নিচের দালান থেকে শুরু করলো আলো লাগানো। বাড়ির পুজোর কাজ করতেই এক আলাদাই মজা লাগে। সবার সাথে মিলেমিশে হাতে হাতে কাজ করা, গল্প আড্ডা দেওয়া, একটা আলাদাই অনুভূতি আছে এর মধ্যে। আমাদের বাড়িতে যখন কোনো পুজো হয় আমাদেরও বেশ মজা হয়। তোমাদের মধ্যেও আশা করি অনেকের বাড়িতে এরকম বড় করে কালী পুজো হয় বা অন্যান্য পুজো হয়। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমাদের কিরকম অনুভূতি হয় আর কাদের কাদের বাড়িতে কি কি পুজো হয়। গল্প আড্ডা করতে করতে আলো লাগানোর কাজ চলল পুরো দমে। কখন যে বেলা হয়ে গেছে হুঁশই নেই কারুর। তারপর ওই 1:30-2 নাগাদ মাসি সবাইকে ডাক দিল খেতে আসার জন্য। তারপর একসাথে খাওয়ার ঘরে বসে খাওয়া দাওয়া সারল সকলে মিলে। সকলেই নানান কাজ করে একটু ক্লান্ত, ফলে এবার খেয়ে দিয়ে একটু না জিরোলে যেন হচ্ছে না। বিছানা যেন টানছে ওদের। একটু না জিরিয়ে নিলে আবার বিকেল থেকে বাকি কাজ করতে পারবে না। কাল ভূত চতুর্দশী, ফলে কাল থেকেই অনেক রকম নিয়ম আচার শুরু হয়ে যাবে। হাতে আর সময় নেই একদমই। তাই ওরা যে যার ঘরে চলে গেল একটু বিশ্রাম করতে। ওদের একতলাতেই 4টে ঘর আছে, দোতলায় কোনো ঘর নেই, শুধু মায়েরই মন্দির আর ছোট্ট একটা ঘর আছে যেখানে মায়ের সব জিনিসপত্র রাখা হয়, মায়ের রান্না বান্না হয় ইত্যাদি। আর নিচেই রান্নাঘর, বাথরুম সব কিছু। একটা ঘরে মাসি মেশো, আর একটা ঘরে শুভ আর ঈশা, একটা ঘরে শুভর আরেকজন যিনি মাসি এসেছেন এবং তার মেয়ে পূর্বা, আর একটা ঘরে মানে একদম শেষের ঘরে থাকছিল কাকিমা, মানে আমার ওই বন্ধুর মা। আমার বন্ধুটি এতদিন আগে থেকে যায়নি, কারণ ওর পুজোর পরেই পরীক্ষা ছিল, তাই ও একেবারে পুজোর দিন সকালেই যাবে। সারাদিন খাটাখাটনির পর শুতেই একেবারে চোখ লেগে গেছে কাকিমার। তখন গভীর ঘুমোয়নি যদিও, হঠাৎই কিছু একটা শব্দে যেন আচমকাই ঘুম ভাঙল কাকিমার। উঠে বসলো বিছানার উপর, কিন্তু কিসের যে ঠিক শব্দটা হলো সেটা অতটা বুঝতে পারেনি। তারপর কিছুক্ষণ বসে আর কিছু শব্দ না পেতে আবার সবে শুতেই যাবে, ঠিক তখনই তার কানে ভেসে এলো সেই শব্দ। খানিক চমকে উঠল কাকিমা। শব্দটা একটু দূর থেকে আসছে। ভালো করে কান পেতে শুনতে বুঝতে পারল যে শব্দটা ওদের দোতলা থেকে আসছে, আর আস্তে আস্তে শব্দটা যেন আরো জোরালো হচ্ছে। কাকিমা এবার পরিষ্কার শুনতে পাচ্ছে কেউ যেন পায়ে নুপুর পরে হেঁটে চলে বেড়াচ্ছে দোতলায়। খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে নুপুর পায়ে ছমছম করে এদিক থেকে ওদিক চলাফেরা করছে কেউ। দোতলায় কেউ চলাফেরা করলে যে পায়ের ধপধপ শব্দ হয় সেটাও বেশ পরিষ্কারই বোঝা যাচ্ছে। কেউ যেন পায়ে নুপুর পরে ছমছম করে একবার এদিক থেকে ওদিক হাঁটাচলা করছে। আসলে কাকিমা যে ঘরে ছিল সেটা সিঁড়ির একদম পাশেই, তাই দোতলায় কোনো শব্দ হলে সেটা স্পষ্ট শোনা যাবে ওই ঘর থেকে। কাকিমা প্রথমে অতটা ভয় পায়নি,
সে ভাবল যে ঈশা বা কেউ হবে, হয়তো কোনো কাজের জন্য গেছে, কিন্তু পরক্ষণেই যেন কিছু একটা ভেবে ভয়তে গায়ে কাঁটা দিয়ে উঠল কাকিমার। সে মনে মনে ভাবল, ঈশা বা পূর্বা কেউই তো পায়ে কোনো নূপুর পরেনি, দুপুরে খাওয়ার সময়ও তো ছিল না, আর বাকি রইল মনু আর পুতুল, ওরা তো পরেই না এইসব। তবে ওইটা কে? কে এই ভর দুপুর বেলা নূপুর পরে দোতলায় হেঁটে চলে বেড়াচ্ছে? মনু মানে যাদের বাড়ি সে, আর পুতুল মানে হলো আরেকজন যে মাসি এসেছে তার নাম। এইসব ভাবতে ভাবতেই কাকিমার কানে পুরো পরিষ্কার ভেসে এলো সেই নূপুরের শব্দটা, যেন আস্তে আস্তে দূরে যাচ্ছে। শব্দটা শুনেই বোঝা যাচ্ছে কেউ যেন নূপুর পায়ে ছমছম করে দোতলার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ছাদে উঠছে। নূপুরের শব্দটা কম হতে লাগলো, এখন যেন অনেকটা দূরে চলে গেছে। তারপর আস্তে আস্তে মিলিয়ে গেল নূপুরের শব্দটা। এই ভর দুপুর বেলা নূপুর পায়ে বাড়ির কেউ যে দোতলা দিয়ে ছাদে উঠবে না সেটা কাকিমা নিশ্চিত, আর ওইটা যে বাড়ির কেউ নয় সেটা সে ভালোভাবেই বুঝে গেছে এতক্ষণে, কারণ অমন আস্তে আস্তে ধীরভাবে নূপুর পায়ে ছমছম করে এই অবেলায় কেউই দোতলায় ঘুরে বেড়াবে না, আর ছাদেও উঠবে না। বাড়িতে এখন ওরা কজন ছাড়া আর তো কেউ নেই, মানে আর কোনো মানুষ তো নেই। তবে ও কে? কে নূপুর পরে ছমছম করে ঘুরে বেড়াচ্ছে এই বাড়িতে এই অবেলায়? এইসব ভেবেই যেন কাকিমার সারা শরীরে শিহরণ দিয়ে উঠল, ভয় কাঁটা হয়ে গেল সে। কাকিমা আর অপেক্ষা না করে তাড়াতাড়ি ভাবলো একবার মাসিদের গিয়ে জানাবে কথাটা, কিন্তু তারপর আবার ভাবলো এখন সকলেই বিশ্রাম করছে, বেকার ওদের গিয়ে ডিস্টার্ব করে কোনো লাভ নেই, বিকেলে সকলে উঠলে তখন বলবে। এই ভেবে বিছানায় বসে কিছুক্ষণ এটা নিয়েই ভাবতে লাগলো, কি হলো হঠাৎ, কি শুনল সে এটা? তারপর এইসব ভাবতে ভাবতে হঠাৎই মাথায় এলো যে ওদের দোতলার ছাদের পাঁচিলটা খুবই নিচু, মানে ছাদের চারপাশে যে ইটের গাঁথুনি থাকে সেটা খুবই নিচু, ফলে কেউ যদি সেখানে দাঁড়িয়ে থাকে তবে সেটা পরিষ্কার দেখা যাবে নিচে থেকে। কাকিমা ঠিক করলো বাড়িতে লোকজন তো আছেই, ভয় পেয়ে লাভ নেই, একবার সাহস করে উঠোনে বেরিয়ে দেখলে হয় যে ছাদে কাউকে দেখা যাচ্ছে কিনা। কারণ শেষবার নূপুরের শব্দটা ছাদের দিকে উঠেই বন্ধ হয়ে গেছে, এখনো অবধি শোনা যায়নি আর। তার মানে যিনি নূপুর পরে ছাদে উঠেছেন তিনি এখনো ছাদেই আছেন, ফলে তাকে উঠোন দিয়ে দেখা যাবেই, কারণ নেমে আসলে নূপুরের আওয়াজ কাকিমা আবার শুনতে পেত, ফলে সে যদি মানুষ হয়ে থাকে তবে এখনো ছাদেই আছে। এই ভেবে সাহস করে কাকিমা বেরোলো ঘর থেকে। বাকি সবার ঘর তখন বন্ধ, চুপচাপ, সবাই ঘুমোচ্ছে তখন। কাকিমা আস্তে করে মেন দরজাটা খুলে উঠোনে বেরোলো। তারপর একটু কিছুটা এগিয়ে পিছন ঘুরে ছাদের দিকে তাকাতেই কাকিমার বুকটা ধড়াস করে উঠল, তার হৃদস্পন্দন যেন অত্যাধিক মাত্রা ছাড়ালো, গা হাত যেন ভয় পাথর হয়ে গেল। চোখগুলো বড় বড় করে সে ছাদের দিকে তাকিয়ে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না এটা সে কি দেখছে। কাকিমা দেখছে
ছাদে কোনো মহিলা উল্টো দিকে মুখ করে ছাদের পাঁচিলে হেলান দিয়ে বসে আছে এবং তার অস্বাভাবিক লম্বা ঘন কালো কোঁকড়ানো চুল ঝুলছে সেই পাঁচিলের গা দিয়ে। আর সেই চুল এতটাই লম্বা যে ছাদ থেকে একেবারে দোতলার নিচে অবধি ঝুলছে। আর তার থেকেও অস্বাভাবিক ব্যাপার হলো সেই পাঁচিলের গায়ে ঝুলছে সেই মহিলার শাড়ির আঁচল, টুকটুকে লাল পেরে শাড়ি। এই দৃশ্য দেখে কাকিমা বুঝে গেছিল যে এটা বাড়ির কোনো মহিলা নয়, এবং সেটা তো দূরের কথা, কোনো মহিলারই এমন অস্বাভাবিক লম্বা চুল হতেই পারে না। এইসব দেখে কিছু না ভাবতে পেরে ভীষণ জোর চিৎকার করে উঠল ভয়ে। কে? ওইটা কে? মনু, পুতুল, তাড়াতাড়ি দেখবি আয় রে। এতটাই ঘাবড়ে গেছে সে যে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। ইতিমধ্যে বাড়ির সবাই দৌড়ে বেরিয়ে এসছে ওর চিৎকারে। এসে দেখছে কাকিমা উঠোনে বসে কেমন কাঁপছে এবং অস্বাভাবিকভাবে ঘামছে। মাসি খুবই অবাক হয়ে বলল, কি রে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি? এখানেই বা কি করছিস তুই? কাকিমা কোনো কথা না বলে আঙুল দিয়ে ইশারা করলো ছাদের দিকে। তাড়াতাড়ি করে শুভ, ঈশা এরা সবাই মিলে উঠোন থেকে বেরিয়ে ছাদের দিকে দেখল, কিন্তু কোথাও কিচ্ছু নেই। তখন সব একেবারে স্বাভাবিক। শুভ বলল, কি হয়েছে মাসি? ছাদে কি আছে? কিছুই তো দেখতে পাচ্ছি না। তুমি আগে ঘরে চলো তো, চোখে মুখে জল দাও, তারপর সব বলবে খন। চলো চলো ওঠো। এই বলে ওরা কাকিমাকে ধরে ঘরে নিয়ে গেল। তারপর একটু জল খাইয়ে এবার প্রশ্ন করলো যে ঠিক কি হয়েছিল তখন। কাকিমা এবার বলতে শুরু করলো এতক্ষণ সে যা যা দেখেছে এবং অনুভব করেছে। সেই নূপুরের ছমছম শব্দ এবং ছাদে বসে থাকা মহিলাকে দেখতে পাওয়া, সবটাই বলল। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে কতটা ভয় পেয়েছে। সবটা শুনে ওরা একে অপরের দিকে কেমন যেন অদ্ভুতভাবে দেখতে লাগলো। তারপর কাকিমা আরও বলতে থাকলো, মানে সেই নূপুর পরে যে দোতলায় চলাফেরা করছিল, তারপর ছাদে উঠল সেই বসেছিল ছাদের ধারে ওরম চুল এলিয়ে। কিন্তু জানিস, সাধারণত এরকম চুল হওয়া সম্ভবই নয় যদি না সেই মহিলা অনেক লম্বা হয় আর তার চুল পুরো পা অবধি, মানে মাটি অবধি না লটায়। আরও একটা জিনিস আছে, খুব খটকা লাগছে আমার। আমি না ওই শাড়িটা কোথাও তো একটা দেখেছি, খুব চেনা চেনা লাগছে আমার। এইসব কি হচ্ছে রে? এরকম পুজোর বাড়িতে এইসব কাণ্ড? আর দোতলায় তো মায়ের মন্দির, সেখানে এমন কি করে? মানে বুঝতে পারছিস তো তোরা কি বলতে চাইছি? জানি না আমি কি দেখলাম, কেন এরকম দেখলাম, কিন্তু ভুতুরে কিছু। খুব ভয় লাগছে রে। এরকম তো জীবনে কখনো অনুভব করিনি। গায়ে এখনো কাঁটা দিচ্ছে দেখ। আমি কি তাহলে সত্যি ভূত প্রেত কিছু? তোদের বাড়িতে এরকম কিছু আগে হয়েছে বলে তো শুনিনি। কাকিমা খুব ভয়ে ভয়ে কথাগুলো বলতে বলতে একটা জিনিস লক্ষ্য করছিল, যে ওরা সবাই খুব একটা যে চিন্তিত হচ্ছে বা অবাক হচ্ছে সেটা কিন্তু নয়। ওদের চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওরা কিন্তু একদমই ভয় পাচ্ছে না বা ঘাবড়াচ্ছে না। একটু থমথমে মুখে সবাই দাঁড়িয়ে একে অপরের দিকে দেখছে। ওদের আবভাব দেখে মনে হচ্ছে এটা ওদের কাছে নতুন কিছু নয়। এরকম ওরা আগেও দেখেছে বা শুনেছে,
নয়তো এই সব নিজের বাড়িতে হচ্ছে শুনলে সবার যেমন আভাব হবে, সেটা কিন্তু এদের একদমই হচ্ছে না। কাকিমা বলল, কি রে, কি হলো, তোরা এরকম ভাবে দেখছিস? আমি স্পষ্ট শুনেছি আর দেখেছি। তোরা কি কিছু লুকোচ্ছিস আমার থেকে? কিছু কি জানিস তোরা এই ব্যাপারে, যেটা আমাকে বলছিস না বা জানাচ্ছিস না? তোদের চোখ মুখ দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোরা কিছু জানিস আর লুকোচ্ছিস আমার থেকে। এটা শুনে এবার মাসি বলল, দেখ, তুই যেটা বলছিস সেটা ভুতুড়ে নাকি অলৌকিক সেটা কিন্তু আমরা কেউই জানি না। তবে এইটুকু জানি যে এই যা কিছু তুই দেখেছিস সেটা আমাদের ক্ষতি করবে না কখনো। সব কিছু ভুতুড়ে হয় না, কিছু জিনিস অজাগতিক বা অলৌকিকও বলা যেতে পারে। হ্যাঁ, আমরা এই সব ব্যাপারে জানি এবং তোকে আর কিছু বলা হয়নি এই এত কাজের মধ্যে। পুতুল মাঝে আমাদের বাড়িতে অনেকবার এসেছে, তাই ওই ব্যাপারটা আগে থেকেই জানে। তুই অনেক দিন পর এলি তো, তাই তোর এইসব নিয়ে কিছু ধারণা নেই। জানি শুনতে খুব অদ্ভুত লাগবে, তবে এটাই সত্য। আর তুই যে বললি না, ওই যিনি উপরে বসেছিলেন চুল এলিয়ে, তার শাড়িটা তোর চেনা চেনা লেগেছে, কোথাও যেন দেখেছিস বলে মনে হয়েছে। একদম ঠিক, চল তবে একটা জায়গায় নিয়ে যাই। এই বলে মাসি কাকিমার হাত ধরে তুলল। কাকিমা এইসব কিছু শুনে খুবই অবাক হয়ে গেল। কি বলছে ওরা? এরকম মারাত্মক একটা ঘটনা ওদের আগে থেকেই জানা, আগেও হয়েছে এই বাড়িতে। তার মানে এটা কি ভুতুড়ে বাড়ি? ওরা এইসব জেনেও এখানে থাকছে, আবার বলছে এটা ভুতুড়ে নয়। আর এখন কোথায় নিয়ে যাচ্ছে মাসি তাকে? কি দেখাবে বলে নিয়ে যাচ্ছে? আসলে এর পিছনে কি রহস্য আছে? কেমন যেন বুক ঢিপ ঢিপ করছে কাকিমার। কি রহস্য লুকিয়ে রেখেছে এরা, যেটা মাসি কাকিমাকে এখনো জানাচ্ছে না? এই বাড়িতে এমন অলৌকিক ঘটনা কি আগেও হয়েছে? কাকিমা দেখলো মাসি তাকে দোতলায় নিয়ে যাচ্ছে, ঠিক যেখানে সেই নূপুরের শব্দ শুনেছিল কাকিমা। তার মানে উপরেই কোনো রহস্য লুকিয়ে আছে, যেটা ওরা আগে থেকেই জানে। তাই ওদের এই সব কিছু শুনে কোনো অস্বস্তি হয়নি। ওই দোতলার ঘরে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। তারপর দোতলায় গিয়ে মাসি কালী মায়ের মন্দিরের ভিতর নিয়ে গেল কাকিমাকে। ইতিমধ্যে ওদের পিছন পিছন বাকি সকলেও ওখানে এসে উপস্থিত হয়েছে। তারপর মাসি সেই জাগ্রত কালীমাকে দেখিয়ে বলল, দেখ তো, তুই ঠিক এরকমই শাড়ি দেখেছিলিস কিনা? আমাদের ছাদে যিনি বসেছিলেন চুল এলিয়ে, তার আঁচলটা ঠিক এরকমই ছিল কিনা? লাল পেরে বেনারসি শাড়ি। তুই কোথাও দেখেছিলিস বলছিলিস না তোর চেনা চেনা লাগছিল? হ্যাঁ, তুই এখানেই দেখেছিস। আমাদের কালীমাই লাল পেরে বেনারসি শাড়ি পরে আছেন। আর দেখ তো, তুই যে বলছিলিস অস্বাভাবিক ঘন লম্বা কুকরানো চুল, যেটা মানুষের পক্ষে সাধারণত হওয়া সম্ভবই নয়, সেটার সাথে আমাদের মায়ের চুলের মিল পাচ্ছিস কিনা দেখ তো। আর শেষে একবার মায়ের পায়ের দিকেও লক্ষ্য করিস কেমন। এটা দেখতেই আর মাসির কথাগুলো শুনতেই কাকিমার শিরদাঁড়া দিয়ে যেন শিহরণ খেলে গেল। কাকিমা হাঁ করে তাকিয়ে আছে কালী মায়ের দিকে। হুবহু এক, সেই শাড়ি, সেই লম্বা কুকড়ানো চুল,
চোখের সামনে ভাসছে সেই দৃশ্য যেটা কাকিমা দেখেছিল দুপুরবেলা। তাহলে কি কাকিমা দুপুরে যেটা দেখলো সেটা কি স্বয়ং মা নিজে? আর কালীমায়ের পায়ে স্পষ্ট দেখা যাচ্ছে নূপুর পরা, আর কাকিমাও নূপুর পরেই কাউকে হেঁটে চলে বেড়াতে শুনেছিল। না না, এ কেমন সম্ভব? কাকিমার নিজের বিশ্বাসই হচ্ছে না যে সে চাক্ষুষ কালী মায়ের দর্শন পেয়েছে। তার মানে যেটাকে ভুতুড়ে ভাবছিল সেটা আসলে অলৌকিক কিছুই বটে। ওইটা অপদেবতা নয়, দৈবিক কোনো শক্তি ছিল। এইসব ভেবে আর সামনে সেই জাগ্রত মাকে দেখে কাকিমার প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। তার যেন মাথা কাজই করছে না, গায়ে কাঁটা দিচ্ছে এইসব ভেবে। তারপর মাসি কাকিমার হাত ধরে বলল, এবার বুঝতে পারলি তো আমি ঠিক কেন বলছিলাম যা কিছু অদ্ভুত সব কিন্তু ভৌতিক নয়, কিছু অলৌকিকও থাকে। আসলে জাগ্রত কালীমা যে বাড়িতে থাকে সেখানে এইসব ঘটনা প্রায় সময়ই ঘটে থাকে। এই নূপুরের আওয়াজ বা শাড়ি পরে কাউকে এলো চুলে দেখতে পাওয়া, এইগুলো হয়ে থাকে। আমরাও প্রথম প্রথম খুবই ভয় পেতাম, তবে পরে আমাদের পুরোহিতের সাথে আলোচনা করতে জানতে পারি এইটা নাকি স্বাভাবিক ব্যাপার। কালীমা থাকলে এইগুলো হয়েই থাকে। এবার আর ভয় পাচ্ছিস না তো? কাকিমা কাঁপা কাঁপা গলায় বলল, না না, ভয় এ তো আমার পরম সৌভাগ্য। আজ যা দেখলাম সারা জীবন আমার মনে থাকবে, আর যতবার ভাববো ততবার গায়ে কাঁটা দেবে। সেই দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠবে, আর সেই নূপুরের ছমছম শব্দ কানে বাজবে আমার। তারপর ওরা সকলেই নিচে নেমে এলো এবং বেশ কিছুক্ষণ এই নিয়েই আলোচনা করলো। বুঝতেই পারছো, নিজের চোখে এরকম অলৌকিক কিছু ঘটতে দেখলে যা হয় আর কি। হ্যাঁ, এরকম ঘটনা অনেকেই শুনে থাকি আমরা, আর তোমরাও রিলেট করতে পারবে যাদের বাড়িতে এরকম কালীমা আছে, বা আত্মীয়দের থেকেও শুনে থাকতে পারো এরকম ঘটনা। তোমাদের যদি এরকম কোনো ঘটনা জানা থাকে বা তোমাদের সাথে হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। কিন্তু এরপর কাকিমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা কি সত্যি অলৌকিক ছিল, নাকি এটা সত্যি ভৌতিক? পরের দিন ভূত চতুর্দশী, আর এই ভূত চতুর্দশীর রাতেই কাকিমার সাথে হাড় হিম করা এক মারাত্মক ঘটনা ঘটেছিল সেই বাড়িতেই। তবে এইটা ওই বাড়ির সকলের কাছেই মারাত্মক ভয়ঙ্কর ছিল, কারণ এরকম ঘটনা আগে ওদের বাড়িতে কখনো ঘটেনি। তবে এবার যেটা ঘটতে চলেছে সেটা কি সত্যি অপদেবতাই ছিল? জানতে হলে আমার পরের ভিডিওটা অবশ্যই শুনতে হবে। আমি আগেই বলেছিলাম তোমাদের দুটো ঘটনা শোনাবো, এটা গেল প্রথমটা, আর দ্বিতীয়টা আমার পরের ভিডিওতে শুনতে পাবে। আজ তবে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। দ্য ডার্ক প্লেসে।